এটা হলো একটা ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ছবি। অ্যাকচুয়ালি এর ভিতরের কার্যপ্রণালীটা দেখানো হয়েছিল, এটা আমি নিচে দেখাচ্ছি। এখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে একটা মিরর রয়েছে, এখানে একটা গোল একটা অবতল দর্পণ রয়েছে এবং এটা একটা ফসফর ব্রোঞ্জ রজ্জুর সাহায্যে ঝোলানো আছে এবং তার তলায় কয়েলটা, এটা চুম্বক ক্ষেত্রের মধ্যে এই কয়েলটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। ছবিটা ঠিক দেখতে এইরকম, বাই নেক্সট ছবিতে আমি দেখাচ্ছি, দেখতে এইরকম। এখানে কানেকশন দেওয়া আছে ডিসি সোর্স থেকে T2 বিন্দুতে এবং T1 বিন্দুতে কানেকশন দেওয়া আছে, তার ফলে তড়িৎ প্রবাহ চলবে। ধরো ব্যাটারি পজিটিভ প্রান্ত এখানে যুক্ত করা হয়েছে, ব্যাটারি পজিটিভ প্রান্ত যদি এই T2 বিন্দুতে যুক্ত থাকে, পজিটিভ প্রান্ত, ব্যাটারি পজিটিভ প্রান্ত T2 বিন্দুতে যুক্ত আছে, আর ব্যাটারি নেগেটিভ প্রান্ত যদি T1 বিন্দুতে যুক্ত থাকে, তাহলে স্পষ্টতই কারেন্ট T2 পয়েন্ট থেকে T1 পয়েন্টের দিকে যাবে। এবার কিভাবে যাবে কারেন্ট? এই T2 প্রান্ত থেকে এখানে যেটা টরশন হেড যে অংশটা রয়েছে, এটাতে তড়িৎ প্রবাহ মাত্রা আসবে। এবার এইখান থেকে ফসফর ব্রোঞ্জের একটা সুতোর সাহায্যে এই পুরো সিস্টেমটা ঝুলন্ত অবস্থায় আছে, অর্থাৎ এই মজ্জাটি কিন্তু এখানে ফিক্সভাবে আটকানো আছে, তার বাইরে কয়েলটা ঝুলন্ত অবস্থায় আছে, মজ্জাটা ঝুলন্ত অবস্থায় নেই। আর লোহার মজ্জা যথেষ্ট ভারী, যদি ওটা ঝুলন্ত অবস্থায় থাকতো তাহলে ছিঁড়ে যেত মজ্জা। এখানে মজ্জাটি ঝুলন্ত অবস্থায় নেই, তাহলে ঝুলন্ত অবস্থায় রয়েছে ফসফর ব্রোঞ্জের সুতো। এটা একটা ধাতব পদার্থ, তড়িৎ পরিবহন করবে এবং এটা সুতোর ন্যায় খুব সরু করা যায়। সরু হলে কি হবে, এটা সহজে মানে কুণ্ডলীটা রোটেট হতে পারবে, ঘুরতে পারবে, সুতো বাঁধা বস্তু যেমন ঘুরতে সক্ষম হয় সেরকম। এবং এই ফসফর ব্রোঞ্জ সুতোর গায়ে একটা মিরার আটকানো থাকে, খুব হালকা, এবং অবতল দর্পণ আটকানো থাকে, এটা আলোকে রিফ্লেক্ট করার জন্য। বাইরে থেকে টেলিস্কোপিক সিস্টেমের সাহায্যে এর উপর আলো ফেলা হবে, সেই আলোটা রিফ্লেক্ট হয়ে একটা লম্বা স্কেলের গা বরাবর চলাচল করবে, মানে এটার ঘূর্ণন হবে, তার ফলে ওই আলো রিফ্লেক্টেড লাইটের স্পটটা ওটা লম্বা স্কেল বরাবর চলাচল করবে। সেটা আমি আরেকটা ছবিতে দেখাচ্ছি। আর এই ফসফর ব্রোঞ্জ সুতোটা এসে এখানে বেশ কয়েক পাক খেয়েছে, মানে কুণ্ডলিতে পাক খেয়েছে। এবার কুণ্ডলিতে কয়েক পাক খাওয়ার পর আবার বেরিয়ে গেছে, দিয়ে ওটা হেয়ার স্প্রিংয়ে রূপান্তরিত হয়েছে, দিয়ে এবার চলে গেছে T1 টার্মিনালে। এটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তাহলে এটা একটা বদ্ধ পথ হলো, অর্থাৎ তড়িৎ প্রবাহ এই তীর চিহ্ন দেওয়া আছে এরকমভাবে চলবে, আর চুম্বক ক্ষেত্র দুদিকে রাখা আছে। এবার তড়িৎ প্রবাহ চললেই এটা টর্ক কাজ করবে, এই কুণ্ডলিতে টর্ক কাজ করবে। যেমন এই বাহুর উপর এই বাইরের পৃষ্ঠার বাইরের দিকে বল কাজ করছে, আর এই দিকের বাহুর উপর পৃষ্ঠার ভিতরের দিকে বল কাজ করছে, তার ফলে এটার ঘূর্ণন হবে। এবার যখনই ঘূর্ণন হবে, বিপরীতমুখী স্প্রিংয়ের দ্বারা প্রযুক্ত টর্ক এবং তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট টর্ক দুটো বিপরীতমুখী সমান হয়ে গেলে ঘূর্ণন একটা অ্যাঙ্গেলে গিয়ে স্টপ হয়ে যাবে, থেমে যাবে। আর তার ফলে আমি বাইরে কি দেখতে পাবো, বাইরে যেটা দেখতে পাবো সেটা হলো এরকম, এই সিস্টেমটা দেখতে পাবো। তো এই যে এখানে দর্পণ, এখানে টেলিস্কোপিক লেন্সের সাহায্যে ল্যাম্প, একটা বৈদ্যুতিক বাতি রয়েছে, বৈদ্যুতিক বাতি থেকে সমান্তরাল আলোকরশ্মি সৃষ্টি করে এটা পাঠানো হচ্ছে দর্পণের উপর। এবার দর্পণে আপতিত হওয়ার পর সেই প্রতিফলিত আলোকরশ্মি একটা স্পটের মতো এসে এই যে লম্বা স্কেল, এটা স্ট্যান্ডের সাহায্যে ধরা থাকবে, অনুভূমিক স্কেল, তার উপর এসে পড়বে। তো তড়িৎ প্রবাহ না পাঠালে এটা এইভাবে সেট করতে হয় স্কেল, এবং এই গ্যালভানোমিটার এই ব্যবস্থাপনাটা তো আলাদা, স্কেলটা আলাদা স্ট্যান্ডের সাহায্যে ধরতে হয়, এটা অনেকটা দূরে থাকে, অন্তত 4-5 হাত দূরে থাকে। তাহলে এই স্কেলটাকে এমনভাবে সেট করতে হয়, আর টেলিস্কোপিক এই লাইট এবং স্কেল দুটো একই স্ট্যান্ডে থাকে। তো স্কেল এবং লাইটকে এমনভাবে সেট করতে হবে যাতে টেলিস্কোপিক লেন্স দিয়ে আলোটা যেটা যাবে, তড়িৎ প্রবাহ না চললে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে স্কেলের শূন্য দাগে আলো ফেলবে। এইবার যদি এই কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ চালায় তাহলে বিক্ষেপ হবে। এবার যদি দর্পণের ধীরাকোণে বিক্ষেপ হয়, তার দরুন
স্কেলটি এই আলোর বিন্দুটি রৈখিক স্কেল বরাবর হয় বাম দিকে যেতে পারে বা ডান দিকে যেতে পারে। তাহলে অ্যাকচুয়ালি আমি রৈখিক স্কেল বরাবর আলোর কতটা বিক্ষেপ হলো এটা পরিমাপ করতে পারবো। তো তার সাহায্যে থিটা কোণের সম্পর্কটা আমি কীভাবে করব? এর আগে অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারে প্রবাহ মাত্রার সঙ্গে বিক্ষেপ কোণ থিটার সম্পর্ক দেখানো হয়েছিল, যে প্রবাহ মাত্রা বেশি হলে বিক্ষেপ কোণ বেশি হবে এবং প্রবাহ মাত্রা কম হলে বিক্ষেপ কোণ কম হবে, এটা দেখানো হয়েছিল। তাহলে এখানে প্রবাহ মাত্রার সঙ্গে বিক্ষেপ কোণের কীভাবে সম্পর্ক দেখানো যাবে, তো দেখে নেওয়া যাক। এখানে জিওমেট্রি বা ত্রিকোণমিতিক অংশ কাজে লাগবে। এখানে আমি দূরত্বগুলো ধরে নিচ্ছি, ছবিতেই দেখাই। এই স্কেল থেকে যে দূরত্বটা, এটা ধরে নাও এটা জিরো দাগ, এটা জিরো দাগ। স্কেলটা ডান দিকে আরও ছিল, সেই দিকটা আঁকা হয়নি। স্কেলের ডান দিকে আরও অংশ আছে, সেটা আঁকা হয়নি এবং এটা থিটা কোণে বিক্ষিপ্ত হচ্ছে, আলোটা থিটা কোণে প্রতিফলিত হয়েছে। মানে এখানে যেটা দর্পণের কিছুটা ঘূর্ণন হয়েছে, কুণ্ডলীর ঘূর্ণন হয়েছে, ফলে দর্পণের ঘূর্ণন হয়েছে। তার ফলে এই যে কোণ দেখতে পাচ্ছি, এই কোণটা ধরো থিটা হয়েছে। এইবার এই দর্পণ থেকে স্কেলের যে দূরত্ব, এই দূরত্বটা মনে করছি ক্যাপিটাল ডি। দর্পণ থেকে স্কেলের যে দূরত্ব, এটা মনে করছি ক্যাপিটাল ডি। আর এই রৈখিক স্কেল বরাবর যে পরিমাণ সরণ ঘটেছে, এটা মনে করছি স্মল ডি, মানে বিক্ষিপ্ত অবস্থায়। তাহলে দেখো থিটা, স্মল ডি এবং ক্যাপিটাল ডি এর মধ্যে একটা সম্পর্ক আমরা সহজেই পেতে পারি। এখানে দর্পণের ঘূর্ণন কতটা, এখানে যদি এটা থিটা কোণে দেখিয়েছি ঠিকই, দর্পণ এখানে আর একটা জিনিস আমাকে দেখাতে হবে। দর্পণের ঘূর্ণন অ্যাকচুয়ালি যদি থিটা কোণে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 2 থিটা হবে। দর্পণের ঘূর্ণন যদি থিটা কোণে হয়, এই অ্যাঙ্গেলটা 2 থিটা হবে। এটা আমি ছবির সাহায্যে দেখাচ্ছি নিচে। এটা মনে করো দর্পণ। দর্পণ যেদিকে আস্তরণ দেওয়া আছে দাগ দিলাম। এবার দর্পণটা যদি আমি থিটা কোণে ঘোরাই, তাহলে প্রতিফলিত আলোক রশ্মি কত অ্যাঙ্গেলে ঘুরবে এটা আমি দেখাতে চাই। দর্পণ যে কোণে ঘুরেছে, এটা মনে করি থিটা কোণে। তো প্রতিফলিত আলো একটা নির্দিষ্ট দিক থেকে আসছিল স্পষ্টতই। তাহলে প্রতিফলিত আলোর আগমনের দিক নির্দিষ্ট। এদিক থেকে লম্বভাবে যখন আসছিল, তখন লম্বভাবেই প্রতিফলিত হচ্ছিল। লম্বভাবে যখন আসছিল, তখন লম্বভাবে প্রতিফলিত হচ্ছিল। এবং স্কেলের যেটা জিরো দাগ, এখানে লম্বা যে স্কেলটা রয়েছে, এখানে স্কেলের ধরো জিরো দাগকে স্পর্শ করছিল, জিরো দাগকে। এবং আলোটা ওই দিক থেকেই আসছে। আলো যেদিক থেকে আসছে, টেলিস্কোপিক লেন্স, এই লেন্সটা ওটা কিন্তু ফিক্স। এবার দর্পণ যদি থিটা কোণে ঘুরে যায়, অর্থাৎ কুণ্ডলী যদি থিটা কোণে ঘুরে, তাহলে দর্পণ থিটা কোণে ঘুরে যাবে। দর্পণ থিটা কোণে ঘুরলে প্রতিফলিত আলোক রশ্মিটা কোন দিকে যাবে, এটা দেখানোর জন্য আপতন বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করা প্রয়োজন। আপতন বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কনের প্রয়োজন আছে। এটা মনে করো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব।
নতুন যে দর্পণের অবস্থান পেয়েছি তার উপর অভিলম্ব। তাহলে আপতন কোণ এটা হবে আপতন কোণ। আপতন কোণের সাথে প্রতিফলন কোণ সমান রেখে যদি প্রতিফলিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাবে? না, প্রতিফলিত রশ্মিটা তখন যে ডিরেকশনে যাবে সেটা হলো এইভাবে। এটাই দেখায়। এবার প্রতিফলিত রশ্মি কতটা অ্যাঙ্গেলে বাঁকছে লক্ষ্য করো। প্রতিফলিত রশ্মি যে অ্যাঙ্গেলে বেঁকেছে সেটা হলো এইটা, এই পরিমাণ অ্যাঙ্গেলে বেঁকেছে। আগে প্রতিফলিত রশ্মি এদিকে যাচ্ছিল, এখন প্রতিফলিত রশ্মি এদিকে যাচ্ছে। এবার স্কেলের গায়ে আলোটা পড়বে, তো প্রতিফলিত রশ্মি কতটা অ্যাঙ্গেলে বেঁকেছে, এটা যদি থিটা কোণ হয় এই কোণটা কত? আমরা জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাই আপতন কোণ যদি আই হয় প্রতিফলন কোণ আই হবে। এবার দেখো এই দর্পণটার প্রথমত অভিলম্ব ছিল এই বরাবর, দর্পণটা যদি থিটা কোণে বাঁকে ওর অভিলম্বটাও থিটা কোণে বাঁকবে, অর্থাৎ এই কোণটা আই নয়, আইয়ের পরিবর্তে থিটাই হবে। কোনো একটা দর্পণের সাথে লম্ব দিকের তো রেখাটাই তো তার অভিলম্ব, তাহলে দর্পণ যদি থিটা কোণে ঘোরে তাহলে অভিলম্বটাও থিটা কোণেই ঘুরবে, অর্থাৎ এই কোণটা থিটা কোণ। এবার এটা থিটা হলে এটা প্রতিফলন কোণ, এটাও থিটা হবে, অর্থাৎ এই কোণটাও থিটা। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে প্রতিফলিত রশ্মিটা কতটা অ্যাঙ্গেলে ঘুরছে? প্রতিফলিত রশ্মি দেখো থিটা এবং টু থিটা মিলে, থিটা এবং থিটা যোগ করলে টু থিটা পাই, টু থিটা অ্যাঙ্গেলে ঘুরছে। প্রথমে দর্পণের অবস্থান এটা ছিল, তখন আপতিত রশ্মি এদিকেই প্রতিফলিত হচ্ছিল। এরপর দর্পণ যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে, অর্থাৎ কুণ্ডলীর ঘূর্ণন যে অ্যাঙ্গেলে ঘূর্ণন হবে দর্পণও সেই অ্যাঙ্গেলেই ঘূর্ণন হবে। দর্পণ যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে তাহলে দর্পণের উপর অঙ্কিত অভিলম্বটাও থিটা অ্যাঙ্গেলে ঘুরবে, তখন আপতন কোণ হবে থিটা, তার ফলে প্রতিফলন কোণও হবে থিটা, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা যেদিকে আগে যাচ্ছিল তার সাপেক্ষে টু থিটা কোণে ঘুরে যাবে, অর্থাৎ কুণ্ডলীর যেটা বিক্ষেপ কোণ সেটা হলো টু থিটা। এইবার এখানে চলে আসি উপরের ছবিটাতে। তাহলে দর্পণ যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে তাহলে প্রতিফলিত রশ্মিটা কত অ্যাঙ্গেলে ঘুরবে? টু থিটা অ্যাঙ্গেলে ঘুরবে। এই অবস্থায় এদের মধ্যে একটা রিলেশন পাবো। আমরা জানি রেডিয়ানে কোণ পরিমাপের নিয়মটা, কোণের পরিমাপ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো এটার দূরত্বটা অনেক বেশি, তার তুলনায় এটা ক্ষুদ্র, এই দূরত্বের তুলনায় ডি দূরত্বের তুলনায় এই ডি দূরত্বটা অনেক বেশি, যে কারণে ওই কোণ পরিমাপের ওই ফর্মুলাটা ইউজ করা যায়। রেডিয়ানে কোণের পরিমাপ সমান এই দূরত্ব বাই এই দূরত্ব, অর্থাৎ স্মল ডি বাই ক্যাপিটাল ডি, মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ ওই ফর্মুলা। তাহলে এখানে লিখতে পারি টু থিটা ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু পেতে পারি, অর্থাৎ থিটা ইকুয়াল টু স্মল ডি বাই টু ক্যাপিটাল ডি এটা। এবার আই ইকুয়াল টু কে থিটা, ওই ফর্মুলাতে আমি লিখি আই ইকুয়াল টু কে থিটা, এই ফর্মুলাটা পেয়েছি গ্যালভানোমিটারে, কেটা হচ্ছে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। তো এই ফর্মুলাতে থিটার জায়গাতে স্মল ডি বাই ক্যাপিটাল ডি বসালে কি হবে? কে স্মল ডি ডিভাইডেড বাই টু ক্যাপিটাল ডি। এবারে দেখো এই কে বাই টু ক্যাপিটাল ডি এটা কিন্তু ধ্রুবক, কারণ এই যে দূরত্বটা স্কেল থেকে দর্পণের দূরত্ব এটা ধ্রুবক, এটা নির্দিষ্ট এইভাবে সেট করা হয়েছে। এবার যেমন তড়িৎ প্রবাহ পাঠাবো সেই অনুযায়ী দর্পণের বিক্ষেপ ঘটবে, আর দর্পণের বিক্ষেপ ঘটলে এই প্রতিফলিত রশ্মিরও বিক্ষেপ ঘটবে, অর্থাৎ এই দূরত্বটা তখন ভিন্ন পাবো। এখন ডি পাচ্ছি, প্রবাহ মাত্রা বাড়ালে ডিটা আরও বেশি পাবো, প্রবাহ মাত্রা কমালে ডিটা আরও কম পাবো, অর্থাৎ ডিটা ভেরিয়েবল। তাই ডিকে যদি আলাদা রাখি কে বাই টু ডি ধ্রুবক, কে বাই টু ডি ধ্রুবক হলে ধ্রুবককে বাদ দিলে ভেরিয়েশন পাবো। এখানে কে বাই টু ডি এটা ধ্রুবক ইন্টু ডি। এবার এই ধ্রুবক পদটা যদি আমি বাদ দিই কে বাই টু ডি, তাহলে আই ফেরাইজ উইথ ডি হবে,
আই ভ্যারাইজ উইথ ডি। আগে যেমন পাচ্ছিলাম আই ভ্যারাইজ উইথ থিটা, তো এই ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাচ্ছে আই ভ্যারাইজ উইথ ডি। এটা আই ভ্যারাইজ উইথ ডি। তো এটা আর একটা নতুন ধ্রুবক বলা যায় ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ক্ষেত্রে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই স্কেলের উপর আলোকবিন্দুর সরণের সমানুপাতিক। এবার এই যন্ত্রটার সুবিধাটা কীভাবে বাড়ানো যায়। এর আগে যে যন্ত্রটার কথা বলছিলাম, যে কাঁটা থাকবে, কাঁটাটা শূন্য দাগের বাম দিকে বা ডান দিকে দুলবে, সেটা হলো টেবিল গ্যালভানোমিটার। এই যে টেবিল গ্যালভানোমিটারটি দেখানো হয়েছে, এটা দুটো টার্মিনাল আছে, একটা টার্মিনাল একটা টার্মিনাল, দুটোতে যদি ব্যাটারি একটা পজিটিভ আর নেগেটিভ প্রান্ত যুক্ত করি, তারপর তড়িৎ প্রবাহ চালাই, তাহলে প্রবাহ মাত্রা যত বেশি হবে কাঁটার বিক্ষেপ তত বেশি হবে। এবার প্রবাহ মাত্রা ধরো লালটাতে পজিটিভ যোগ করেছি আর এই কালোটাতে নেগেটিভ টার্মিনাল যোগ করেছি, দিয়ে প্রবাহ মাত্রা পাঠালে কাঁটার বিক্ষেপ ডান দিকে হবে। আরও বেশি প্রবাহ মাত্রা বাড়ালে ডান দিকে বিক্ষেপটা আরও বেশি হবে, বাড়তে থাকবে। যে ডিভিশন দেওয়া আছে এর দ্বারা আমি বুঝতে পারবো যে বিক্ষেপটা কত কম বা বেশি। আবার প্রবাহ মাত্রা যদি উল্টো দিকে পাঠাই তখন বিক্ষেপটা বাম দিকে হবে। উল্টো দিকে প্রবাহ মাত্রাটা আরও বেশি করলে আরও বেশি পরিমাণ বিক্ষেপ হবে। তো এই কাঁটারের বিক্ষেপ কেন হচ্ছে না, ভিতরে একটা কুণ্ডলী রয়েছে, সেই কুণ্ডলীটার বিক্ষেপ হচ্ছে। এবার কুণ্ডলীর সেট আপটা কীরকম, এখানে কোনো সুতোর সাহায্যে ঝোলানো নেই। ওই ব্যালিস্টিক গ্যালভানোমিটার কিন্তু ফসফর ব্রোঞ্জ সুতোর সাহায্যে ঝোলানো আছে, ধাতব সুতো। ওটা যদি বেশি নাড়াচাড়া করা হয় ফসফর ব্রোঞ্জের সুতোটি কেটে যাবে এবং ওই মিরার এবং কুণ্ডলী ছিন্ন হয়ে তলায় পড়ে যাবে। কিন্তু টেবিল গ্যালভানোমিটারকে তেমন নাড়াচাড়া করলেও তেমন কোনো অসুবিধা নেই। তো টেবিল গ্যালভানোমিটারের গঠনটা, অভ্যন্তরীণ গঠনটা এরকম। এটা ব্যালিস্টিক গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ গঠন। টেবিল গ্যালভানোমিটারের গঠনটা এইরকম। এখানেও একটা কোর বা মজ্জা আছে এবং এই মজ্জাটা এটাও স্থির, এটা ওই পাশে ভিতরের দিকে আর বাইরের দিকে আটকানো আছে। কারণ এই আয়তাকার কুণ্ডলী তো সম্পূর্ণ ঘুরছে না, সুতরাং ওই দিকে ভিতর দিকে বা বাইরের দিকে আটকানো থাকলেও আয়তাকার কুণ্ডলীর মানে যে সামান্য রোটেশন হবে তাতে কোনো বাধা পড়বে না। আগেরটাতেও তাই, আগেরটাতেও ওরকম মজ্জাটা ভিতর দিকে কোনো সাপোর্ট দিয়ে আটকানো আছে বা বাইরের দিকের থেকে আটকানো আছে, তার ফলে এই যে আয়তাকার কুণ্ডলীটার যে স্বল্প পরিমাণ রোটেশন হবে তাতে কোনো বাধা লাগবে না। এইবার এখানে ওই সুতোর পরিবর্তে মেকানিজমটা অন্যরকম। এটা একটা দণ্ড থাকে, ধাতব দণ্ড, এক্সেল অক্ষ। একেবারে এই অক্ষটা এসে এই আয়তাকার কুণ্ডলীর সাথে যুক্ত, আবার নিচের দিকে অক্ষটা চলে গেছে। এখানে গিয়ে এই উপর আর নিচে দুটো, এটা জুয়েলড বিয়ারিং বলেছে। মানে কীরকম একটা কিলক এরকমও বলা হয়ে থাকে। একটা স্টোনের মতো অংশ রয়েছে আর এটা সূচালো হয়েছে, সূচালো হয়ে স্টোনের মতো অংশটার একটা খাঁজ আছে, সেই খাঁজে আটকে থাকবে জাস্ট। এর মুখটা খুব সূচালো। আর এখানেও যে দণ্ডটা, এর মুখটা সূচালো এবং একটা স্টোন এর মতো একটা অংশ টুকরো রয়েছে, সেই টুকরোর একটা খাঁজে ওটা আটকানো আছে, যার ফলে এটা অবাধে ঘুরতে পারে, মানে বাধাটা খুবই কম হয়। এই জন্যই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এরপর এখানে তড়িৎ প্রবাহ পাঠানোর ক্ষেত্রে উপরে একটা এই দণ্ডটা, এটা ধাতব দণ্ড, ধাতব দণ্ডটা এখানে কুণ্ডলীর সাথে কানেক্টেড আছে, দিয়ে তড়িৎ প্রবাহ এইভাবে গিয়ে এই ধাতব দণ্ড দিয়ে বেরিয়ে যাবে। তো এটা T1, এটা T2 টার্মিনালের সাথে একটা হেয়ার স্প্রিং যুক্ত আছে। হেয়ার স্প্রিং মানে পেঁচানো চুলের মতো আর কি, হেয়ার স্প্রিং। একটা হেয়ার স্প্রিং এখানে যুক্ত থাকে, এটার যেদিকে মোচড়টা থাকে নিচে আর একটা হেয়ার স্প্রিং থাকে, তার মোচড়টা অন্যদিকে আছে। তো হেয়ার স্প্রিংটা ধাতুর তৈরি, হেয়ার স্প্রিংয়ের সাথে এদিকের আউটপুট মানে বাইরের টার্মিনাল কানেক্টেড থাকে। এইখানেও হেয়ার স্প্রিংয়ের সাথে বাইরের টার্মিনাল কানেক্টেড থাকে। যদি কোনো কারণে এই আয়তাকার কুণ্ডলীকে কোনো দিকে রোটেট করে দেওয়া হয়, তাহলে হেয়ার স্প্রিং, দুটো হেয়ার স্প্রিংয়েই কি ওর ঘূর্ণনের বিপরীতমুখী টর্ক প্রয়োগ করবে, আবার তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে। তাহলে বাম দিকে বা ডান দিকে যেদিকে রোটেশন হোক না কেন, এবং রোটেশনটা খুব কম পরিমাণে হয়।
আর এই যে আয়তাকার ফ্রেমটা, এই ফ্রেমের সাথে একটা পয়েন্টার যুক্ত থাকে। এই পয়েন্টারটাই একটু আগে আমরা বাইরে দেখতে পেলাম, যে পয়েন্টারটা দেখতে পেলাম সেটা হলো এই যে গ্যালভানোমিটারের যে কাঁটা বললাম, কাঁটাটাই পয়েন্টার, ওটা কুণ্ডলীর সাথে কানেক্ট আছে, কুণ্ডলীটা ভিতরে আছে, দেখা যাবে না, না খুললে দেখা যাবে না আর কি। তাহলে যদি কুণ্ডলীর ঘূর্ণন ঘটে, তাহলে এই উপরে যে চক্রাকার স্কেল রয়েছে তার গা বরাবর পয়েন্টারটার সরণ ঘটবে। তো এইখানে পয়েন্টারের সরণটা যদি খুব সামান্য হয়, পার্থক্যটা বোঝা কিন্তু মুশকিল। অর্থাৎ আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন যদি খুব সামান্য হয়, তার দরুন পয়েন্টার খুব কম পরিমাণ সরবে। অনেক সময় আমরা খুব সামান্য প্রবাহ মাত্রা পরিবর্তনের জন্য কাঁটার বিক্ষেপ বুঝতে পারি না। তো সেইটা বোঝার সুবিধার জন্য এই সিস্টেমটা আনা হয়েছে। এই সিস্টেমটা, এতে দেখো এই সিস্টেমটা, এতে যে সেটআপটা এইরকম। এতে যে সেটআপটা, এই যে দর্পণে যদি সামান্য থিটা কোণে বিক্ষেপ ঘটে, এই ডি দূরত্বটা, ক্যাপিটাল ডি দূরত্বটা যত বেশি যদি বেশি হয়, সেক্ষেত্রে সামান্য কোণে বিক্ষেপের জন্য থিটা ক্ষুদ্র হলে টু থিটাও ক্ষুদ্র হবে। সামান্য কোণে বিক্ষেপের জন্যও আমরা এই চক্রাকার স্কেল বরাবর আলোক বিন্দুর সরণ অনেক বেশি পরিমাণে পাবো, অর্থাৎ স্মল ডিটা অনেক বেশি পাবো। তো স্মল ডিটা যত বেশি পাওয়া যাবে, তত আমরা কারেন্টের ভেরিয়েশনের জন্য এই কুণ্ডলীর যে বিক্ষেপ, এটা তত সুস্পষ্টভাবে বুঝতে পারবো। অর্থাৎ যেটা টেবিল গ্যালভানোমিটার দেখালাম কাঁটা দেওয়া, সেই টেবিল গ্যালভানোমিটারের থেকে ব্যালিস্টিক গ্যালভানোমিটার অনেক বেশি সুবেদী বলা যায়। মানে অল্প পরিমাণ কুণ্ডলীর বিক্ষেপের জন্য অনেক বেশি পরিমাণ আমরা এই রৈখিক স্কেল বরাবর আলোকবিন্দুর সরণ পাচ্ছি, এই জন্য এটা অনেক বেশি সুবেদী। এবার প্রবাহ সুবেদিতা কি আর বিভব সুবেদিতা কি গ্যালভানোমিটারে? তো দেখো, প্রবাহ সুবেদিতা কি, যদি খুব স্বল্প মাত্রার প্রবাহের জন্য বিক্ষেপের পরিমাণ যথেষ্ট বেশি হয়, তাহলে বলবো যে গ্যালভানোমিটারটি প্রবাহ সুবেদিতা আছে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তাহলে একক প্রবাহ মাত্রার জন্য কুণ্ডলীর যে পরিমাণ বিক্ষেপ হয়, সেটাকেই গ্যালভানোমিটারটির প্রবাহ সুবেদিতা বলা হবে। আমি লিখছি, ফর্মুলাটা একবার লিখি। গতদিনে যে ফর্মুলাটা হয়েছিল গ্যালভানোমিটারের, I equal to C by N BA ইন্টু থিটা, এটা হয়েছিল। এবার এখান থেকে থিটা বাই আই সমান আমরা কি করে পাবো? তাহলে আইটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, আইকে ডান দিকে নিয়ে যেতে হবে, সি বাই এন এ বি বাম দিকে আসবে। তো সি বাই এন এ বি যদি বাম দিকে আসে, তাহলে এন এ বি উপরে চলে যাবে, এন বি এ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু থিটা বাই আই। এটাকে আমি ঘুরিয়ে লিখি, থিটা বাই আই ইকুয়াল টু এন বি এ বাই সি। এবার ভাবো, যদি খুব অল্প প্রবাহ মাত্রার জন্য বিক্ষেপটা বেশি পরিমাণে হয়, তাহলে আমরা কি বলবো, গ্যালভানোমিটারটা সুবেদী। যদি সামান্য প্রবাহ মাত্রা হয়তো বাড়ালাম, তার দরুন বিক্ষেপে তেমন কোনো পরিবর্তন হলো না, তাহলে গ্যালভানোমিটারটা সুবেদী নয় ধরা হবে। সুবেদী কখন হয় না, যদি ওই যে টেবিল টপ গ্যালভানোমিটার যেটা দেখালাম, তাতে যে উপর নিচে কিলক আছে, স্টোন বললাম, স্টোনের উপরে ওই অক্ষ দণ্ডটা গিয়ে সূচিমুখটা টাচ হয়ে আছে, ওখানে যদি ঘর্ষণ থাকে, তাহলে সামান্য প্রবাহ মাত্রার দরুন কোনো বিক্ষেপ তেমন বোঝা যাবে না। বা ফসফর ব্রোঞ্জ সুতোতে যেটা ঝোলানো থাকে, ওগুলো খুবই সুবেদী হয়। সামান্য প্রবাহ মাত্রাতেই কিন্তু অনেকটা বিক্ষেপ হয়, আর অনেকক্ষণ কিন্তু দুলতে থাকে, ওই যে ঝুলন্ত অবস্থায় আছে, যদি প্রবাহ মাত্রার দরুন বিক্ষেপ ঘটে, তার বিক্ষেপ ঘটে রইবে। এবার যদি সুইচটা আমি অফ করি, সে সাম্য অবস্থায় এসে থামতে পারে না, ফলে দুলতে থাকে এবং স্থির হতে যথেষ্ট টাইম নেয়, এই যে সিস্টেমটা।
এটা ধরো কিছু পরিমাণ বিক্ষেপ হয়েছে, আমি প্রবাহ মাত্রা বন্ধ করলাম, তখন এটা সাম্যাবস্থায় এসে স্থির হতে পারে না, বেশ কিছুক্ষণ ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে দুলতে 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 অবশেষে স্থির হয়। পরবর্তী রিডিং নিতে গেলে ওকে যতক্ষণ না দোলনীটা স্টপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর আবার দ্বিতীয়বার কারেন্ট পাঠিয়ে রিডিং নেওয়া যাবে। কিন্তু টেবিল গ্যালভানোমিটারের ক্ষেত্রে ওই সুবিধাটা হয় না, টেবিল গ্যালভানোমিটার তাড়াতাড়ি সাম্যাবস্থায় চলে আসে। তো প্রবাহ মাত্রা, একক প্রবাহ মাত্রার জন্য যে পরিমাণ বিক্ষেপ ঘটে সেটাকে বলা হয় প্রবাহ সুবেদিতা, এটাকে বলবো প্রবাহ সুবেদিতা, গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা। এই হলো গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা। এবার বিভব সুবেদিতাটা কি না, গ্যালভানোমিটারের যে কুণ্ডলী দুই প্রান্তে যদি একক বিভব প্রভেদ প্রয়োগ করা হয় তাহলে কুণ্ডলীটির যে পরিমাণ বিক্ষেপ হয় তাকে বিভব সুবেদিতা বলে। আমরা তো ওহমের সূত্রে জানি ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। তো সেটাই আমি লিখছি, বিভব সুবেদিতা। ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এটা। তাহলে বিভব সুবেদিতা আমরা তাকে বলবো যে একক বিভব পার্থক্য প্রয়োগের ফলে যে পরিমাণ বিক্ষেপ হয় সেটাই বিভব সুবেদিতা। যেমন প্রবাহ সুবেদিতা বললাম যে একক প্রবাহ মাত্রার প্রয়োগে যে পরিমাণ বিক্ষেপ হয় সেটা প্রবাহ সুবেদিতা, এবং তার মানটা এন বি এ বাই সি। বিভব সুবেদিতার মানটা হবে একক বিভব পার্থক্য প্রয়োগের ফলে যে পরিমাণ বিক্ষেপ হয়, অর্থাৎ লিখি বিভব সুবেদিতা ইকুয়াল টু থিটা বাই ভি। এবার ভি এর জায়গাতে আই আর বসাতে পারি, থিটা বাই আই আর। এবার থিটা বাই আই এই টার্মটা আমরা উপরে পেয়েছি, থিটা বাই আই ইকুয়াল টু হলো এন বি এ বাই সি। তাহলে থিটা বাই আই এর জায়গায় এন বি এ বাই সি বসাবো, আর তলায় আরটা রয়ে যাবে, তাহলে সমান এন বি এ বাই সি, এবং আর এটা রয়ে যাবে সি আর। বিভব সুবেদিতা হলো এন বি এ বাই সি আর, প্রবাহ সুবেদিতা এন বি এ বাই সি, আর বিভব সুবেদিতার ক্ষেত্রে এন বি এ বাই সি আর। এনটা হলো কুণ্ডলীর পাক সংখ্যা, মোট পাক সংখ্যা। বি এটা হলো চুম্বক ক্ষেত্রের মান, মানে চুম্বক আবেশের মান। এটা হলো কুণ্ডলীর ক্ষেত্রফল, আর সিটা প্রতি একক দৈর্ঘ্য মোচড়ের জন্য স্প্রিংয়ের, এয়ার স্প্রিং বা ফসফর ব্রোঞ্জের সুতো যেটাতে ঝুলানো আছে তার স্প্রিং, এই স্প্রিংয়ের জন্য যে একক দৈর্ঘ্য মোচড়ের ফলে যে পরিমাণ বিরুদ্ধ টর্ক কাজ করে সেটাই সি। তাহলে এবার কি বলবো, অনেক সময় কোশ্চেন পড়ে একটি গ্যালভানোমিটারকে সুবেদী হতে গেলে কি 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 শর্ত পূরণ করতে হবে। না এখানে দেখো সুবেদী হতে গেলে প্রবাহ সুবেদিতাই বলো আর বিভব সুবেদিতাই বলো, দুটোতেই যদি চুম্বক ক্ষেত্র বি বাড়ে তাহলে সুবেদী হবে, প্রবাহ সুবেদিতাও বৃদ্ধি পাবে বিটা বাড়লে, আর এখানে বি বাড়লে বিভব সুবেদিতাও বৃদ্ধি পাবে। তাহলে এন পোল এস পোল যেগুলো ব্যবহার করেছি অর্থাৎ স্থায়ী চুম্বকগুলো, সেগুলো মেরুগুলো খুব শক্তিশালী হওয়া প্রয়োজন। আর যদি কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি পায় তাহলেও প্রবাহ সুবেদিতা বাড়বে, আবার বিভব সুবেদিতাও বাড়বে এনটা বৃদ্ধি পেলে। এবং কুণ্ডলীর যদি তলের ক্ষেত্রফল, ওই যে আয়তাকার লুপের ক্ষেত্রফল বেশি হয় সেক্ষেত্রেও প্রবাহ সুবেদিতা বাড়বে আর বিভব সুবেদিতাও বাড়বে। অর্থাৎ বি বাড়লে বিভব সুবেদিতা বাড়বে, এন বাড়লে বিভব সুবেদিতা বাড়বে,
আর এ বাড়লে বিভব সুবিধিতা বাড়বে। আর সিটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, সিটা ওই যে স্প্রিং রয়েছে, হেয়ার স্প্রিং বা নিচে যে স্প্রিং দেখানো হয়েছিল সেই স্প্রিংয়ের প্রতি একক দৈর্ঘ্য একক কোণে মোচড়ের জন্য যে পরিমাণ বিরুদ্ধ টর্ক, অভ্যন্তরে উদ্ভূত টর্ক, সেটাই ধরা হয়েছিল সি। তাহলে ওটা কনস্ট্যান্ট, ওটার উপর ডিপেন্ড করবে না। এন, বি এবং এ এর উপর সুবিধিতা নির্ভর করবে। হ্যাঁ, আর যদি স্প্রিং আমি চেঞ্জ করার অপশান থাকে সেক্ষেত্রে স্প্রিংয়ের এই বিরুদ্ধ যে টর্কটা, প্রতি একক দৈর্ঘ্য মোচড়ের জন্য বিরুদ্ধ টর্ক, এটা যদি কম করতে পারি তাহলে বিভব সুবিধিতা বৃদ্ধি পাবে। যদি আমি চেঞ্জ করতে পারি ভিতরের যন্ত্র, সেক্ষেত্রে কথাটা বলতে পারবো যে যদি এমন স্প্রিং ব্যবহার করি যার প্রতি একক কোণে, একক রেডিয়ান কোণে মোচড়ের জন্য অভ্যন্তরীণ প্রতিক্রিয়া যে টর্ক তার পরিমাণটা কম হবে সিটা, তাহলে সুবিধিতাটা বৃদ্ধি পাবে, প্রবাহ সুবিধিতাও বৃদ্ধি পাবে আর বিভব সুবিধিতাও বৃদ্ধি পাবে। আর বিভব সুবিধিতার আরেকটা বাড়ানোর উপায় হচ্ছে রোধটা কম হতে হবে, কুণ্ডলীর রোধ কম হলে বিভব সুবিধিতা বৃদ্ধি পাবে। তাহলে টেবিল গ্যালভানোমিটারের গঠনও বোঝানো হয়েছে, কার্যনীতিও বোঝানো হয়েছে, আর যেটা ব্যালিস্টিক গ্যালভানোমিটার ওটাও বোঝানো হয়েছে। এবার গ্যালভানোমিটারকে এমিটারে রূপান্তরকরণ। এই যে গ্যালভানোমিটারের ছবি দেখালাম, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট প্রবাহ মাত্রায় যেতে পারবে, এর থেকে বেশি প্রবাহ মাত্রা গেলেই ফসফর ব্রোঞ্জের সুতোটাতে এত বেশি হিট হবে যে সুতোটা কেটে যাবে, কেটে গেলে পুরো সিস্টেমটা পড়ে যাবে আর গ্যালভানোমিটারটা দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে একটা সর্বোচ্চ প্রবাহ মাত্রা রয়েছে, এটাতেও সর্বোচ্চ প্রবাহ মাত্রা রয়েছে, কারণ ওই প্রবাহ মাত্রা বেশি গেলে কয়েলটি কেটে যেতে পারে, কুণ্ডলটি। তাহলে একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত সর্বোচ্চ যেতে পারে সেটা রেটিংয়ে উল্লেখ করা থাকে। এবার আমি বললাম যে প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলেই কুণ্ডলীর এই কাঁটার বিক্ষেপ বেশি হবে, তাহলে কাঁটার বিক্ষেপ দেখে আমি প্রবাহ মাত্রাটা স্থির করতে পারবো। ধরো 1 এম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠালে যে পরিমাণ বিক্ষেপ হবে, 2 এম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠালে বিক্ষেপটা কি তার দ্বিগুণ হবে, 3 এম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠালে বিক্ষেপটা 3 গুণ হবে। এইভাবে চক্রাকার স্কেলে অংশাঙ্কন করা যেতে পারে। 1 এম্পিয়ারের জন্য কতটা দূরত্ব, 2 এম্পিয়ারের জন্য কতটা দূরত্ব, এভাবে অংশাঙ্কন করা যেতে পারে। কিন্তু যদি বেশি প্রবাহ মাত্রা পরিমাপের প্রয়োজন হয় তখন তো এই যন্ত্র ইউজ করা যাবে না, কারণ এখানে ফসফর ব্রোঞ্জের সুতো কেটে যেতে পারে, কুণ্ডলীর তার কেটে যেতে পারে জুল ক্রিয়ার ফলে। তাই যাতে অতিরিক্ত প্রবাহ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে না যায় সেই জন্য যে সিস্টেমটা করা হয়েছে সেটা আমি সার্কিট দিয়ে দেখাচ্ছি। ধরো গ্যালভানোমিটারকে প্রবাহ মাত্রা পরিমাপের কাজে ব্যবহার করব, অর্থাৎ এমিটার রূপে গ্যালভানোমিটারের ব্যবহার। এমিটার রূপে গ্যালভানোমিটারের এবং এমিটার রূপে যদি গ্যালভানোমিটারকে ব্যবহার করতে হয় তাহলে যে সিস্টেমটা ইউজ করতে হবে, গ্যালভানোমিটারকে আমি শুধু একটা বৃত্তাকার গোল দাগ এবং তার মাঝে জি চিহ্ন লিখে প্রকাশ করতে পারি। এটা মনে করো গ্যালভানোমিটার, এর মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রায় যেটা যেতে পারে সেটা আইজি পরিমাণ প্রবাহ মাত্রায় যেতে পারে।
এবার ধরো আই প্রবাহ মাত্রা আমি পরিমাপ করতে চাই, তাহলে টার্মিনালগুলো দেখাই। আই প্রবাহ মাত্রা আমি পরিমাপ করতে চাই যাতে এর মধ্য দিয়ে সর্বোচ্চ আইজি প্রবাহ মাত্রায় যেতে পারে। কিন্তু মনে করো এখানে আই প্রবাহ মাত্রা চলছে, আই প্রবাহ মাত্রা, এবার আই প্রবাহ মাত্রাটা আইজির তুলনায় অনেক বড়, তাহলে আই প্রবাহ মাত্রা যদি সম্পূর্ণটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে গ্যালভানোমিটারটি কি কুণ্ডলী কেটে যাবে বা তার কেটে যাবে, পুড়ে যাবে, তার ফলে এটা পুরোপুরি অকেজো হয়ে যাবে। তাই অতিরিক্ত কারেন্ট পাঠানোর মানে অতিরিক্ত কারেন্ট যাতে অন্য পথ দিয়ে যেতে পারে, তার জন্য এখানে একটা শান্ট যোগ করা হবে, শান্ট বা শান্ট রেজিস্ট্যান্স, এবং ওটা নিম্নমানের হয়, যার ফলে অতি বেশিরভাগ কারেন্ট এই শান্টের ভিতর দিয়ে চলে যায়। খুব অল্প মানের কারেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে এবং গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ মাত্রাকে ক্রস করবে না। তাহলে শান্টকে দেখাই। এবার শান্ট রেজিস্ট্যান্সকে আমি দেখাই। এটা একটা রোধ, খুব নিম্নমানের রোধ, যাতে বেশিরভাগ কারেন্টের ভিতর দিয়ে চলে যেতে পারে। এটা এস নাম দিলাম, শান্ট রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট আই এখানে এসে দুভাগ হয়ে যাবে, একটা শান্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, এটা ধরে নিচ্ছি আইএস, আর একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। গ্যালভানোমিটারের সর্বোচ্চ যে প্রবাহ মাত্রা আমি ধরে নিচ্ছি, তার মধ্য দিয়ে ওই পরিমাণ প্রবাহ মাত্রায় যাচ্ছে এবং বাকিটা শান্টের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তারপর পুনরায় এখানে বেরিয়ে দুটো একসঙ্গে মিলিত হয়ে আবার আই কারেন্ট রূপে চলে যাচ্ছে। এটা একটা বর্তনীর অংশ। এইবার এই শান্ট রেজিস্ট্যান্স কত যোগ করতে হবে এটা পরিমাপ করা প্রয়োজন। গ্যালভানোমিটার কারেন্ট ধরো দেওয়া আছে, তাহলে শান্ট রেজিস্ট্যান্স কত যোগ করতে হবে, আর মূল প্রবাহ মাত্রাও কত পরিমাপ করা হচ্ছে সেটাও দেওয়া আছে। মানে ওই পরিমাণ প্রবাহ মাত্রা পরিমাপ করতে গেলে শান্ট রেজিস্ট্যান্স কত যোগ করতে হবে গ্যালভানোমিটারের সাথে। তো দেখো ওটা আমি ক্যালকুলেট করে দেখাই। এখানে গ্যালভানোমিটারের রোধকেও জি ধরে নেব, গ্যালভানোমিটারের রোধ জি আর শান্ট রেজিস্ট্যান্সের রোধ এস। তাহলে জি রোধ এবং এস রোধ সমান্তরাল সমবায়ে আছে, লিখি স্পষ্টতই, জি ও এস রোধ সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে আছে। তাহলে সমান্তরাল সমবায়ে থাকলে তোমাদেরকে দেখিয়েছি কোনো একটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কী করে পাই, মূল প্রবাহ মাত্রা ইন্টু অপর দিকে রোধ ডিভাইডেড বাই দুটো রোধের সমষ্টি। সেই নীতিটা এখানে কাজে লাগাবো। কিভাবে না, মূল প্রবাহ মাত্রা আই, তাহলে আইজি সমান কত হবে, দেয়ারফর আইজি ইকুয়াল টু মূল প্রবাহ মাত্রা আই ইন্টু গ্যালভানোমিটার বাদে অপর দিকে যে রেজিস্ট্যান্স এস ডিভাইডেড বাই জি প্লাস এস। এটা এটা হলো গ্যালভানোমিটার কারেন্ট। এবার এখান থেকে দেখো আমি এসটা বের করতে পারি, প্রয়োজন পড়লে শান্ট কারেন্টও বের করতে পারবো।
কিন্তু আমার দরকার শান্ট রেজিস্ট্যান্সের মান কত এটা বের করানোর উদ্দেশ্য। তো শান্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে এই ফর্মুলা থেকেই চলে আসবে। আইজি জানা, গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ জানা, মূল প্রবাহ মাত্রা যেটা পাঠাচ্ছি এটা জানা, আর গ্যালভানোমিটারের রোধ জি এটাও জানা, এসটা বের করতে হবে। তাহলে এটা এবারে আমি ম্যাথামেটিক্সের রুল স্টেপ কাজে লাগাই। আইজি রয়েছিল এইদিকে বাম দিকে, আইকে বাম দিকে আনলাম, তাহলে আইজি বাই আই পাওয়া গেল, আইজি বাই আই পাওয়া গেল ইকুয়াল টু ডান দিকে যেটা হবে এস বাই জি প্লাস এস, এটা হবে। তো এস বের করতে গেলে আমি উল্টে দেবো উভয় পক্ষকে, বা আই বাই আইজি ইকুয়াল টু জি প্লাস এস ডিভাইডেড বাই এস, বা আই বাই আইজি ইকুয়াল টু এস দিয়ে ভাগ করি জি বাই এস ডিভাইড মাইনাস এ প্লাস ওয়ান, এস বাই এস ওয়ান হয়ে যাবে, বা ওয়ানটাকে বাম দিকে নিয়ে আসি, আই বাই আইজি মাইনাস ওয়ান ইকুয়াল টু জি বাই এস, এটা। তো এখানে বিয়োগটা করি, বা লসাগু হবে আইজি, উপরে হবে আই মাইনাস আইজি, ডান দিকে জি বাই এস। এবার এস সমান, এস বের করতে গেলে এসকে বাম দিকে আনতে হবে, উপরে চলে যাবে এস, আর জিটা ডান দিকেই থাকবে, এবং আই মাইনাস আইজি বাই আইজি এই ভগ্নাংশটা ডান দিকে গেলে ভাগ হবে, অর্থাৎ উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ হবে। তাহলে বা এস ইকুয়াল টু জি ইন্টু উপরে চলে যাবে আইজি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি। তাহলে এটাই হলো নির্ণয় শান্ট রেজিস্ট্যান্সের মান। মানে গ্যালভানোমিটারের রোধ জি যদি জানা থাকে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত যেতে পারে সেটা যদি জানা থাকে, তাহলে মূল প্রবাহ মাত্রা কোনো একটা নির্দিষ্ট মূল প্রবাহ মাত্রা, তার দরুন শান্ট রেজিস্ট্যান্স কত দিতে হবে ওটা মাপতে গেলে, সেটা এই ফর্মুলা থেকে আমরা পাই। এবার শান্ট প্রবাহ কত, শান্ট প্রবাহ আইএস যদি বের করতে চাই, তাহলে সেই সমান্তরালে প্রবাহের নীতিকে কাজে লাগাবো। আইএস সমান কত হবে, আইএস শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে না, শান্টের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমান হবে মূল প্রবাহ মাত্রা ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমি শান্ট কারেন্টকে দেখাই, আইএস ইকুয়াল টু আই ইন্টু অপর দিকে প্রবাহ মাত্রা, অপর দিকে রোধ, শান্ট বাদে অপর দিকে রোধ হলো জি, আই ইন্টু জি ডিভাইডেড বাই জি প্লাস এস, এটা সমান আই ইন্টু, না আইকে বাম দিকে নিয়ে আসতে হবে, और আইএস বাই আই, না এখানে তো শান্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে আর শান্ট কারেন্ট হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। আইএস সমান আই ইন্টু জি বাই জি প্লাস এস, এখানে মূল কারেন্ট আই এটাও জানা থাকবে, এবং গ্যালভানোমিটারের রোধ এবং শান্ট রেজিস্ট্যান্স এই দুটোও জানা থাকবে। তাহলে এটাই হলো শান্ট কারেন্ট, আর শান্ট রেজিস্ট্যান্সের মান বের করতে বললে এটা হবে। এরপর এটা এমিটারে কীভাবে রূপান্তর করা যায় এটা দেখালাম। এবার এমিটারের পাল্লা যদি বাড়াতে হয়, ধরো এই যে সেট আপটা, এটা তো একটা এমিটারে পরিণত হয়েছে, মানে আমি পুরো সিস্টেমটাকে একটা আয়তাকার লুপের ভিতরে দেখাই, পুরোটাই একটা
এই পুরো সেটআপটাই হলো এমিটার। এবার একই রকমভাবে ভোল্ট মিটারে যদি রূপান্তর করতে চাই, ভোল্ট মিটারে করতে গেলে ভোল্ট মিটারকে কীভাবে যোগ করা হয়, বর্তনীতে সমান্তরাল সমবায় যোগ করা হয় এবং ভোল্ট মিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাতে সব থেকে কম হয় এটাই দেখা হয়। কারণ ভোল্ট মিটারের মধ্য দিয়ে বেশি প্রবাহ মাত্রা গেলে তখন বর্তনীর মূল প্রবাহ মাত্রা কমে যাবে। যেমন এমিটার মধ্য দিয়ে সম্পূর্ণ প্রবাহ মাত্রাটাই যাবে, আই কারেন্টকে এমিটার মধ্য দিয়ে যেতে হয়, তাই এমিটারকে সিরিজে যোগ করতে হয়, তবে তো কারেন্ট মাপতে পারবে। আর ভোল্ট মিটারকে কোনো একটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালালি যোগ করা হয়। তো গ্যালভানোমিটার দিয়ে কীভাবে ভোল্ট মিটার বানানো যায় যাতে করে প্রবাহ মাত্রাটা একেবারে কম হয়। গ্যালভানোমিটারে তো একটা রোধ রয়েছে, তার সাথে আরও একটা লোড রেজিস্ট্যান্স যদি সিরিজে যোগ করে দেওয়া হয় উচ্চমানের, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা অনেক কমে যাবে। এবার ভোল্টেজ বাড়ালেই প্রবাহ মাত্রা সামান্য বৃদ্ধি পাবে, তার দরুন বিক্ষেপটা সামান্য বাড়বে। এইভাবে গ্যালভানোমিটারের অংশাঙ্কন করে ভোল্টমিটারে রূপান্তর করা হয়। তো সেই ছবিটা হলো একটা লোড রেজিস্ট্যান্সকে সিরিজে যোগ করে দেওয়া। গ্যালভানোমিটারকে ভোল্ট মিটারে রূপান্তর। তো গ্যালভানোমিটারের একটা ছবি আঁকি। এটা মনে করো গ্যালভানোমিটার জি, এর সাথে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সও জি ধরে নিচ্ছি, এর সাথে যদি শ্রেণীতে একটা লোড রেজিস্ট্যান্স যুক্ত করা হয়, সিরিজে একটা লোড রেজিস্ট্যান্স, উচ্চমানের লোড রেজিস্ট্যান্স যোগ করে দিচ্ছি। এটা ধরো আর উচ্চমানের লোড রেজিস্ট্যান্স যোগ করে দেওয়ার ফলে প্রবাহ মাত্রাটা খুবই কম হয়ে যাবে। এর মধ্য দিয়ে তো প্রবাহ মাত্রা অ্যাকচুয়ালি যাবে, তো প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রার মান খুবই কম হয়ে যাবে। প্রবাহ মাত্রার মান খুবই কম হলে বর্তনীর প্রবাহ মাত্রার কোনো হেরফের হবে না। উপরন্তু সামান্য প্রবাহ মাত্রা গেলেও কি বিক্ষেপ ঘটবে, এবং ওই বিক্ষেপটা কত পরিমাণ বিভব প্রভেদ দুদিকে অ্যাপ্লাই দিলে ওই পরিমাণ বিক্ষেপ পাই, সেই পরিমাণের গায়ে তত ভোল্ট লেখা থাকবে। এইভাবে অংশাঙ্কন করা হয়। অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপটা কতটা হবে, ধরুন 1 ভোল্ট যদি অ্যাপ্লাই হয় তাহলে বিক্ষেপটা 1 ভোল্ট যতটা পরিমাণ হবে সেই তার গায়ে লেখা থাকবে 1 ভোল্ট। যদি 2 ভোল্ট বিভব পার্থক্য অ্যাপ্লাই করি দুটো টার্মিনালের মধ্যে, তাহলে কাঁটার বিক্ষেপ যতটা হবে সেই জায়গায় লেখা থাকবে 2 ভোল্ট। একদিকে সব পজিটিভ মান লেখা থাকে, +1 ভোল্ট, +2 ভোল্ট, +3 ভোল্ট, +4 ভোল্ট, আর বিপরীত দিকে নেগেটিভও লেখা থাকে। বিপরীতমুখী প্রবাহ পাঠালে তখন -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট এরকম পেতে পারি আমরা। তো এই যে পুরো সেটআপটা দেখালাম, এটাই হলো গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারে ভোল্ট মিটারে রূপান্তর করুন। এই পুরো সেটআপটাই হলো ভোল্ট মিটার। এইবার যে প্রসঙ্গে আসবো সেটা হলো এমিটারের পাল্লা বৃদ্ধি। কিভাবে এমিটারের পাল্লা বৃদ্ধি করা যায়, আবার সেই এমিটারের ছবি আঁকছি। এবার লিখে নিই হেডিংটা।
এগুলো একবার দেখিয়েছিলাম হয়তো গ্যালভানোমিটার পড়ানোর আগে। অ্যামিটারের এবার এমিটারের ভিতরের গঠন দেখাবো না, আমি পুরো যে বক্স সিস্টেম ওটাকে আমি এমিটার রূপে কল্পনা করছি, সেটাকে আমি একটা বক্সের ফর্মে লিখছি। এটা মনে করো এমিটার, তো এমিটারের রেজিস্ট্যান্স ওই জি এবং শান্ট রেজিস্ট্যান্স এস মিলে আমি ধরে নিচ্ছি এমিটারের রেজিস্ট্যান্স আর ড্যাশ, এটা এমিটার। এমিটার এবারে এমিটার সর্বোচ্চ যে প্রবাহ মাত্রা মাপতে পারে সেটা উল্লেখ করা আছে, হয়তো সর্বোচ্চ ধরো আই প্রবাহ মাত্রা মাপতে পারে, তাহলে আই কারেন্টেই যেতে পারবে এর ভিতর দিয়ে। সর্বোচ্চ যে প্রবাহ মাত্রা এর ভিতর দিয়ে যেতে পারে সেটা হলো আই, আই প্রবাহ মাত্রায় যেতে পারে, তাই সর্বোচ্চ আই প্রবাহ মাত্রায় যাতে যায়, বাইরে প্রবাহ মাত্রা বাড়লেও যাতে এর ভিতরে আই প্রবাহ মাত্রায় যায় সেটা দেখতে হবে। ধরো বাইরে প্রবাহ মাত্রা আই ড্যাশড হয়ে গেছে কোনো কারণে, আই ড্যাশটা আইয়ের থেকে বেশি, আই ড্যাশটা আইয়ের থেকে বেশি, আই ড্যাশ গ্রেটার দেন আই, তাহলে অতিরিক্ত কারেন্ট যাতে শান্টের মধ্য দিয়ে মানে বাইপাস হয়ে চলে যেতে পারে, তার জন্য এখানে একটা শান্ট যোগ করতে হবে, অতিরিক্ত আরও শান্ট যোগ করতে হবে। এমিটারের অন্তর্গঠনে শান্ট আছে কিন্তু সেটা আর আমি হিসাবে আনছি না, কারণ এমিটারের ভিতরে গ্যালভানোমিটার এবং শান্টের যে সমান্তরাল সমবায় তুল্য রোধ সেটাই আমি আরডেস্ট ধরেছি এমিটারের রোধ। তো শান্ট এটা যোগ করার ফলে শান্টটা যোগ করি, এখানে শান্ট রেজিস্ট্যান্স অতিরিক্ত আবার একটা শান্ট রেজিস্ট্যান্স ধরো যোগ করলাম, এস টেস্ট পরিমাণ শান্ট রেজিস্ট্যান্স যোগ করলাম, ভিতরে তো একটা এস আছে কিন্তু ওটা আমি দেখাইনি, এটা এস ধরলেও চলতো, আমি নাম দিলাম এস টেস্ট পরিমাণ অতিরিক্ত শান্ট যোগ করতে হবে। এখানে যে প্রবাহ মাত্রাটা আই ডেস্ট মাপছি এটা ধরে নিই ওই আই প্রবাহ মাত্রার এন গুণ, যে আই ডেস্ট প্রবাহ মাত্রা আমি এন গুণ বেশি প্রবাহ মাত্রা মাপতে চাইছি, আগে মিটারটা যে পরিমাণ প্রবাহ মাত্রা সর্বোচ্চ মাপতো সেটা যদি আই বলি, এখানে তার এন গুণ প্রবাহ মাত্রা যদি আমি মাপতে চাই তাহলে অতিরিক্ত রেজিস্ট্যান্স ধরে নিলাম এস টেস্ট যোগ করতে হবে। এই অবস্থাতে এমিটার মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ হয়ে যাবে আই, আর বাকি প্রবাহ মাত্রাটা এস টেস্ট শান্টের মধ্য দিয়ে চলে যাবে। তাহলে এদিকে কারেন্ট কত হবে, না এদিকে কারেন্ট হবে আই ডেস্ট থেকে আই বিয়োগ, অর্থাৎ আই ডেস্ট মাইনাস আই, এই কারেন্টে যাবে এদিকে, এদিকে যাবে আই ডেস্ট মাইনাস আই কারেন্ট যাবে, তারপর এই দুটো কারেন্ট যুক্ত হয়ে যাবে, এই জায়গাতে একটু লেখাটা গোলমাল হচ্ছে, এইখানে বেরোবে আই কারেন্টই, তারপর এখানে যুক্ত হয়ে গেলে আই এবং আই ডেস্ট, আই এবং আই ডেস্ট মাইনাস আই যুক্ত হয়ে গেলে আই ডেস্ট কারেন্ট রূপে চলে যাবে, আই ডেস্ট কারেন্ট রূপে চলে যাবে, যেটা পাঠানো হয়েছিল এখানে, এখানে আই ডেস্ট কারেন্ট পাঠানো হয়েছিল, আই ডেস্ট কারেন্ট বেরিয়ে যাবে, আর মাঝখানে এমিটারের দ্বারা পাঠ পেয়ে যাব কত কারেন্ট যাচ্ছে কাঁটার বিক্ষেপ দেখে। তো দেখো এমিটার প্রবাহ মাত্রা সর্বোচ্চ প্রবাহ মাত্রা ক্রস করছে না, সর্বোচ্চ প্রবাহ মাত্রায় যাতে ক্রস করে সেই রকমই শান্ট দেওয়া হয়েছে। তো এই শান্টের মান কত, মানে প্রবাহ মাত্রা সর্বোচ্চ যেটা আই তার যদি এন গুণ আমি প্রবাহ মাত্রা মাপতে চাই তাহলে কত শান্ট অতিরিক্ত যোগ করতে হবে, এর স্টেজটা ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করার জন্য এই দুটোতেই আমি ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এমিটারের অ্যাক্রসে ওহমের সূত্র অ্যাপ্লাই করব, আর
এই শান্টের অ্যাক্রসে ওহমের সূত্র অ্যাপ্লাই করব। ধরে নিচ্ছি এ আর বি বিন্দু, দুদিকের টার্মিনাল দুটোর নাম দিই। এদিকে টার্মিনাল এ বিন্দু, বিন্দুর বিভব ভিএ, আর ডান দিকে টার্মিনাল বি বিন্দু, এর বিভব ভিবি। তাহলে এমিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ অ্যাপ্লাই করা হয়েছে ভিএ, এটা ধরো উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, ভিএ মাইনাস ভিবি। আবার শান্টের দুই প্রান্তেও বিভব প্রভেদ অ্যাপ্লাই করা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তাহলে এটাতে ওহমের সূত্র আর এটাতে ওহমের সূত্র অ্যাপ্লাই করি। ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু জি, গ্যালভানোমিটার হলো। গ্যালভানোমিটার বলছি, ওটা এমিটারের রোধ আমি ধরেছি আর। তাহলে আই ইন্টু আর ড্যাস্ট, আবার শান্টের ক্রসে যদি অ্যাপ্লাই করি তখন হবে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু, প্রবাহ মাত্রাটা কিন্তু আলাদা, প্রবাহ মাত্রা আই ড্যাস্ট মাইনাস আই ইন্টু এস ড্যাস্ট। তো দেখো বাম দিকটা যদি সমান হয় তাহলে ডান দিকটা অবশ্যই সমান হবে, অর্থাৎ ডান দিকটা আমি সমান করে দিই। therefore I r dash equal to I dash minus I into S dash। এখান থেকে S dash কত সহজেই বের করা যাবে। S dash equal to এই যে I dash minus I, এটা দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে একটু সাজিয়ে নিলে আর ড্যাশটাকে পিছনে লিখব, I ডিভাইডেড বাই I dash মাইনাস I ইন্টু আর ড্যাশ, এটা হবে। এবার আই ড্যাশ সমান তো বলা আছে এন গুণ প্রবাহ মাত্রার, এন গুণ প্রবাহ মাত্রা আমি মাপতে চাই, অর্থাৎ আই বাই এন আই মাইনাস আই ইন্টু আর ড্যাশ। এবার উপরে উপরে তো আই আছে আর নিচে আই কমন নিয়ে নিই, আই বাই এন মাইনাস ওয়ান ইন্টু আই ইন্টু আর ড্যাশ। উপর নিচে আই ক্যান্সেল হয়ে গেলে যেটা পড়ে থাকবে ওয়ান বাই এন মাইনাস ওয়ান পড়ে থাকবে। আর ডান পক্ষের এই ডান দিকে আর ড্যাশটা গুণ করি, তাহলে ওয়ান ইন্টু আর ড্যাশ মানে আর ড্যাশ হবে আর ড্যাশ বাই এন মাইনাস ওয়ান। তাহলে কী পরিমাণ শান্ট যোগ করতে হবে না, যদি মূল এমিটারের সর্বোচ্চ প্রবাহ মাত্রার এন গুণ প্রবাহ মাত্রা আমি মাপতে চাই তাহলে এমিটারটির সাথে অতিরিক্ত আবার শান্ট যোগ করতে হবে এবং সেই শান্ট রোধের মান হবে এমিটারের যা রোধ ছিল আর ড্যাশ বাই এন মাইনাস ওয়ান। তো এটাই হলো এন গুণ পাল্লা বৃদ্ধি, এমিটারের পাল্লা বৃদ্ধি, এন গুণ পাল্লা বৃদ্ধি করতে পারবো। আর তার থেকে কম প্রবাহ মাত্রা মাপলেও শান্টটা যোগ করা থাকলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও কাঁটার বিক্ষেপ পাবো। কম প্রবাহ মাত্রাতে কম বিক্ষেপ পাবো, বেশি প্রবাহ মাত্রাতে বেশি বিক্ষেপ পাবো, সেই অনুযায়ী এমিটারের গায়ে অংশাঙ্কন করা থাকবে। এরপর ভোল্ট মিটারের পাল্লা কীভাবে বৃদ্ধি করা যায়। ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। তো ভোল্ট মিটারে ধরো ভি বিভব প্রভেদ মাপতে পারে, এই অবস্থায় আমি এটার বিভব প্রভেদ তার এন গুণ পর্যন্ত বেশি পরিমাণ মাপতে চাই। তো গ্যালভানোমিটারের শর্তটাই হচ্ছে মূল প্রবাহ মাত্রা, সর্বোচ্চ প্রবাহ মাত্রা যেটা তার থেকে বেশি প্রবাহ মাত্রা যেতে পারবে না। তাহলে এমনিতেই ভোল্ট মিটার পরিণত করার জন্য তো ওটাতে একটা লোড রেজিস্ট্যান্স যোগ করা হয়েইছে, এটা আগে দেখিয়েছিলাম। এই যে একটা লোড রেজিস্ট্যান্স যোগ করা হয়েছে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি ছিল, তার সঙ্গে আবার একটা উচ্চমানের রোধ যোগ করা হয়েছে। তো এই দুটো রোধে মিলে শ্রেণী সমবায় তুল্য রোধ জি প্লাস আর হবে। এটাকে আমি ধরে নিচ্ছি
যে যে জি জি প্লাস আর আর ছিল, ওটাকে আমি আর ডেস্ট ধরে নিচ্ছি, ভোল্টমিটারের রোধ আর ডেস্ট। তো ওটাকে আমি বক্স ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। তো লোড রেজিস্ট্যান্স যুক্ত থাকা অবস্থাতেও সর্বোচ্চ প্রবাহ মাত্রাটা কিন্তু আইজি হবে। গ্যালভানোমিটারের সঙ্গে তো সিরিজে আছে, এই যে ধরুন গ্যালভানোমিটারের সাথে সিরিজে রয়েছে, তাহলে এখানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কিন্তু ওই আইজি হবে। আইজির বেশি কারেন্ট গেলেই ওটা কেটে যাবে, কারণ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, যাতে প্রবাহ মাত্রাটা আইজির বেশি না হয় সেই জন্য লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে। মানে বর্তনীতে প্রবাহ মাত্রা দেখা যাবে এই লোড রেজিস্ট্যান্সটার জন্য আইজিকে ক্রস করতে পারছে না। তো যদি এবার এমন হয়তো বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছি, প্রবাহ মাত্রা আইজির থেকে বেশি হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি যে আই প্রবাহ মাত্রা যাবে, এরকম পরিস্থিতি হয়ে গেছে, আই প্রবাহ মাত্রা যাবে এরকম পরিস্থিতি হয়ে গেছে। এক্ষেত্রে দুটো ছবি আঁকলে আরও ভালো হয়। বিভব প্রভেদটা তো দেখাতে হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি শুধুমাত্র ওই মানে আই প্রবাহ মাত্রা পরিমাপের ক্ষেত্রে দেখাই, তারপর তার এন গুণ বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে কত প্রবাহ মাত্রা হয় সেটা দেখাবো। তো আই প্রবাহ মাত্রা যাচ্ছে এই অবস্থায় এ বিন্দু, বা ব্যাটারি কানেকশানও আমি দেখাতে পারি, যাই হোক আমি সম্পূর্ণ সার্কিট দেখাচ্ছি না, সার্কিটে কীভাবে কানেক্টেড হয় ওটা অন্য জায়গায় আবার পাবে। এ বিন্দু আর এখানে বি বিন্দু, বি বিন্দুর বিভব ভিবি আর এ বিন্দুর বিভব ভিএ। তো ভিবি মাইনাস ভিএ মানে ভিএ মাইনাস ভিবি, এটা সমান আমি ধরে নিচ্ছি ভি ধরি। আর এই যে এমিটার না ভোল্টমিটারের রোধ আমি ধরে নিচ্ছি আর ডেস্ট। তো এই অবস্থাতে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আইজি যাবে, সর্বোচ্চ প্রবাহ মাত্রা ধরো আইজি যাচ্ছে, তার বেশি তো প্রবাহ মাত্রা গেলে ভোল্টমিটারটি গ্যালভানোমিটারটি কেটে যাবে তারটি, তাই আইজি প্রবাহ মাত্রা যাচ্ছে। এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করলে পাবো বিভব প্রভেদ তো ভি, তাহলে ভি ইকুয়াল টু আইজি ইন্টু আর, বা এখান থেকে পাবো আইজি ইকুয়াল টু আর এর পরিবর্তে আর ডেস্ট ধরা হয়েছে, আইজি ইকুয়াল টু ভি বাই আর ডেস্ট, এটা পাবো। এরপর পরবর্তী ছবিতে আমি দেখাচ্ছি যে বিভব প্রভেদটা বাড়িয়ে দিয়েছি এন গুণ। তাহলে এখানে আর একটা বক্স ডায়াগ্রাম করি। তো এখানে যদি বিভব প্রভেদ বাড়িয়ে দিই তাহলে স্পষ্টতই আমাকে আবার বাইরে আবার রোধ যোগ করতে হবে, যেটা ভোল্টমিটার ছিল তার সঙ্গে আবার শ্রেণী সমবায়ে রোধ যোগ করতে হবে প্রবাহ মাত্রাটাকে কমানোর জন্য, যাতে ওটা আইজি ক্রস না করে। মানে ওই অবস্থাতেও লিমিটিং পজিশনে দেখাবো যাতে আইজি প্রবাহ মাত্রায় যাচ্ছে। এই লোড রেজিস্ট্যান্সটা না থাকলে হয়তো আইজি প্রবাহ মাত্রার থেকে বেশি প্রবাহ মাত্রায় যেত। তো এই লোড রেজিস্ট্যান্সটা দিয়েছি, এটার নাম আমি দিচ্ছি ধরো আর এল নাম দিতে পারি, আর এল লোড রেজিস্ট্যান্স। আর এই গ্যালভানোমিটার ভোল্টমিটার রেজিস্ট্যান্স ওটা আর ডেস্টেই নাম দিচ্ছি। আর ডেস্ট মানে জি এবং আর যুক্ত হয়ে আর ডেস্ট হয়েছে। তো এই অবস্থাতেও প্রবাহ মাত্রা বিভব প্রভেদটা অন্য অ্যাপ্লাই করেছি। বিভব প্রভেদ এটা ধরো এ টার্মিনালের বিভব ভিএ ড্যাস্ট ধরে নিচ্ছি, আর এদিকে বি টার্মিনালের বিভব ভিবি ড্যাস্ট। তো এখানে ভিএ মাইনাস ভিবি যেটা,
এটা মূল যে আগে বিভব প্রভেদ ছিল তার এন গুণ, ভিএ ড্যাশ মাইনাস ভিবি ড্যাশ, দুই প্রান্তের বিভব প্রভেদটা আগে যে বিভব ছিল তার এন গুণ। তো এই অবস্থাতেও ওই লোড রেজিস্ট্যান্সটা দেওয়ার ফলে প্রবাহ মাত্রা কিন্তু আইজিয়েই যাচ্ছে, ধরে নিচ্ছি সর্বোচ্চ প্রবাহ মাত্রায় যাচ্ছে আইজি প্রবাহ মাত্রা। তো এই অবস্থায় ওহমের সূত্র কীভাবে অ্যাপ্লাই করব? এখানে দুটো রোধ শ্রেণী সমবায় দেখা যাচ্ছে, আর ড্যাশ এবং আর এল, আর দুই প্রান্তের বিভব প্রভেদ এন ভি। তাহলে এন ভি ইকুয়াল টু আইজি ইন্টু আর ড্যাশ প্লাস আর এল। তাহলে ওহমের সূত্রে অ্যাপ্লাই করলে লিখতে পারি এন ভি ইকুয়াল টু আইজি ইন্টু আর ড্যাশ প্লাস আর এল। এখান থেকে আইজি বের করব আগের মতো, বা আইজি ইকুয়াল টু এন ভি ডিভাইডেড বাই আর ড্যাশ প্লাস আর এল। আমার উদ্দেশ্য লোড রেজিস্ট্যান্স কত বের করব, তো সেটা বের করার জন্য এই দুটো ইকুয়েশনকে কাজে লাগাতে পারবো। আগেরটাতে যখন আমি ভি বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছিলাম তখন আইজি পেয়েছিলাম ভি বাই আর ড্যাশ, ভি ইকুয়াল টু আইজি আর ড্যাশ, অতএব আইজি ইকুয়াল টু ভি বাই আর ড্যাশ। এরপর যখন বিভব পার্থক্য এন গুণ বাড়িয়েছি, এন ভি বিভব পার্থক্য অ্যাপ্লাই করেছি দুই প্রান্তের মধ্যে, তখন প্রবাহ মাত্রা সর্বোচ্চ রয়েছে আইজি, কারণ একটা লোড রেজিস্ট্যান্স এমন মানের যোগ করেছি যাতে প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ প্রবাহ মাত্রা ক্রস না করে, আইজিতেই থাকে। তো সেই অবস্থায় ওহমের সূত্র বিভব প্রভেদ সমান প্রবাহ মাত্রা ইন্টু রোধ, এটা করলে যেটা পাচ্ছি আইজি সমান এন ভি বাই আর ড্যাশ প্লাস আর এল। তো এখানে আইজি সমান এটা, এখানে আইজি সমান এটা, দুই জায়গা থেকে আইজিকে সমান করব, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুই জায়গা থেকে যদি আইজিকে সমান করি তাহলে যা পাবো আমি লিখছি 1 ও 2 থেকে পাই ভি বাই আর ড্যাশ ইকুয়াল টু এন ভি ডিভাইডেড বাই আর ড্যাশ প্লাস আর এল। এবার দেখো দুটোকেই আমি ভি দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষকে ভি দিয়ে ভাগ করলে 1 বাই আর ইকুয়াল টু এন বাই, এটা পড়ে থাকবে 1 বাই আর ড্যাশ, ডান দিকে দেখো, বা 1 বাই আর ড্যাশ ইকুয়াল টু এটা এন বাই আর ড্যাশ প্লাস আর এল। এখানে আর এল অতিরিক্ত লোড রেজিস্ট্যান্স কত যোগ করতে হবে এটা বের করাই উদ্দেশ্য। তো কোনাগুনি গুণ করে দিতে পারি, বা আর ড্যাশ প্লাস আর এল ইকুয়াল টু এন আর ড্যাশ, এন আর ড্যাশ, বা এখানেই লিখে দিই আর এল ইকুয়াল টু এন আর ড্যাশ মাইনাস আর ড্যাশ, এটা হবে। আর এল বাম দিকে রইলো, আর ড্যাশ ডান দিকে নিয়ে গেলে এন আর ড্যাশ মাইনাস আর ড্যাশ হয়ে যাবে। এবার দুটোর থেকে আর ড্যাশ কমন নিতে পারি, তাহলে যেটা পাবো এটা আমি লিখি, অতএব আর এল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু আর ড্যাশ, অর্থাৎ যদি বিভব প্রভেদ আমি এন গুণ পরিমাণ বৃদ্ধি করি, সর্বোচ্চ বিভব প্রভেদ যেটা মাপা যায় তার এন গুণ পরিমাণ বিভব প্রভেদ মাপতে চাই, তাহলে অতিরিক্ত যে লোড রেজিস্ট্যান্স যোগ করতে হবে শ্রেণীতে সেটা হলো ওই ভোল্টমিটারের যেটা রোধ তার এন মাইনাস ওয়ান গুণ, এটাই ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি।